বয়স্ক একজন মানুষ, খুব ফর্সা-টর্সা দেখতে। উনি কেমন যেন আমাকে ফলো করছেন। দাওয়াত থেকে খাওয়া-দাওয়া করে আমরা ফিরে এসেছি বাসায়। গার্ড এসে বললেন যে একজন গেস্ট আছে। কি উনার নাম? উনি চলচ্চিত্র পরিচালক এহতেশাম, এই নাম বলেছে। গাড়ি ফলো করতে, করতে এসেছি যে আমি একটা ছবি বানাচ্ছি। নতুন নায়ক-নায়িকা টিনেজ লাভ নিয়ে। সেখানে আমি আপনার মেয়ে আখিকে নায়িকা করতে চাই। প্রিয় দর্শক, আমি আখি আলমগীর আর আপনারা দেখছেন আখির গল্প। শুনছেন আমার গল্প। তো সেই গল্পটা খুব ইন্টারেস্টিং। রাজাক আঙ্কেলের বাসায় একটা পার্টি ছিল। সেই পার্টিতে আব্বু যেতে পারেনি। আব্বু সম্ভবত কোনো আউটডোর শুটিংয়ে দেশে বা দেশের বাইরে ছিল। সম্ভবত আ ঢাকার বাইরে ছিল। আম্মু যায়। রাজাক আঙ্কেল আম্মুকে বৌমা ডাকতেন কিন্তু। তো আমাদের ৩ ভাই বোনকে নিয়ে আম্মু যায়, আমরা পার্টিতে থাকি, সবার ছেলেমেয়েরা একসাথে আমরা খাওয়া-দাওয়া করে। আমি যখন পার্টিতে ছিলাম আমি দেখছিলাম বয়স্ক একজন মানুষ, খুব ফর্সা-টর্সা দেখতে। উনি কেমন যেন আমাকে ফলো করছেন। আর আমাদের ভিতরে যে ছোটবেলা থেকে নানা রকম ভীতি ঢুকানো হয়েছিল তার মধ্যে একটা ছিল ছেলে ধরা ভীতি। আমি ভেবেছিলাম কি এই বাসায় কি কোনো ছেলে ধরা ঢুকে গেল? নাহলে এইভাবে কেন দেখছে আমাকে? যাই হোক, আমরা রাতে দাওয়াত থেকে খাওয়া-দাওয়া করে আমরা ফিরে এসেছি বাসায়। আমরা তখন উত্তরা থাকি। আমাদের উত্তরা বাসার ওখানে মানে নিজেদের বাড়ির কাজ চলছে, আমরা একটা ভাড়া বাসায় আছি তখন। রাতের বেলা আমরা ঢোকার ঠিক ৫-৭ মিনিট পরেই গার্ড এসে বললেন যে একজন গেস্ট আছে। তখন প্রায় রাত 10:30-11:00। আম্মু বললেন, "এত রাতে কে?" তখন বললেন যে আপনার সাথে দেখা করতে চায়। বলেছে যে এই বাসায় যে যারা থাকে তাদের সাথে কথা বলুন। কি উনার নাম? উনি চলচ্চিত্র পরিচালক এহতেশাম, এই নাম বলেছে। তখন আম্মু একটু কনফিউজ হয়ে গেছে যে উনি জানে না কার বাসা, বাট এহতেশাম সাহেব এসেছে বাসায়। তো আম্মু নিজে উনাকে রিসিভ করে। অ্যান্ড তখন উনি বলল যে এটা যে আলমগীর সাহেবের বাসা, এটা তো আমি জানতাম না, এখন জানলাম। বাসার চারদিকে ছবি অ্যান্ড এভরিথিং। বলে যে আসলে আমি গাড়ি ফলো করতে, করতে এসেছি যে আমি একটা ছবি বানাচ্ছি। নতুন নায়ক-নায়িকা টিনেজ লাভ নিয়ে। সেখানে আমি আপনার মেয়ে আখিকে নায়িকা করতে চাই। এবং এই কথাটা আমি নিজে কানে শুনেছি, কারণ আমাদের ড্রয়িং রুম, খাওয়ার রুম সব খোলা ছিল। সো আমি পাশে এই গল্পটা শুনে আমি তো ভীষণ খুশি আমার সিনেমা হয়ে যাচ্ছে। তখন আম্মু বললেন যে এটা তো আমি ডিসিশন নিতে পারবো না, এটা ওর বাবা ডিসিশন নিবে। বাট আমার মনে হয় না ওকে এত আগে, মানে আমি ক্লাস 8 বা 9 এ পড়ি, যে অভিনয় করতে দিবে। পড়াশোনা শেষ হয়নি। বাট আপনি ওর বাবার সাথে কথা বলে দেখতে পারেন। তখন বলল যে না, আমি তো কথা বলবোই, বাট আপনাকেও আমি বলে গেলাম, মানে আমি ভীষণভাবে চাই। এবং পরে অবশ্য সেটা হয়নি, আমাদের তরফ থেকেই করা হয়নি। আমি খুব হার্ট ব্রোকেন ছিলাম। আর পরবর্তীতে যখন ওই চলচ্চিত্র সুপার ডুপার হিট হয়, তখন আমি আসলে আরও হার্ট ব্রোকেন ছিলাম যে আমি আসলে অনেক বড় একটা নায়িকা হতে পারতাম। এবং সেই ছবিটির নাম হচ্ছে চাঁদনি। যেই ছবিতে আমরা আমার ভীষণ ভালোবাসার আপু শাবনাজ আপুকে পাই, নাঈম ভাইকে পাই, যাদেরকে আমি ভীষণ রেসপেক্ট করি, মন থেকে ভালোবাসি। উনাদেরকে পার্সোনালি চেনার পর মনে হচ্ছে না, উনারাই পারফেক্ট ছিল। আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাট এই গল্পটা, এই যে ছোট্ট একটা গল্প আমার জীবনে হয়েছে, এটা আবার আমার অতটুক স্যাটিসফ্যাকশন যে সেখানে আমারও একটা নাম ছিল, আমিও হয়তো চাঁদনি হতে পারতাম। এবং আমি হার্ট ব্রোকেন ছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম। আব্বু আম্মুর উপরে খুব কষ্ট ছিল, কেন আমাকে সিনেমা করতে দিল না। সিনেমা করা কিন্তু সেই ইচ্ছাটাও আমার এই কারণে হতো না যে আমি খুব ফেমাস কেউ হব, সেই ইচ্ছাটা আমার ছিল না কখনো। কারণ আমি আসলে এমনি ফেমাস ছিলাম। আর সেটা বাবার কারণে, মায়ের কারণে, ভাগ্যের কারণে। ওই জিনিসটা আমি এমনি ফেস করতাম অনেক, যে আমাকে মানুষ চিনছে। সো ওই লোভটা ছিল না। আমার লোভ ছিল ক্যামেরা। আমি ক্যামেরা ভালোবাসতাম। আমি ক্যামেরার সামনে পারফর্ম করতে চাইতাম এবং আমার কাছে মনে হতো অভিনয়ের চেয়ে চ্যালেঞ্জিং
এত ক্যারেক্টার প্লে করা যায়, এত এত রোল করা যায়, এত কিছু হওয়া যায়। হ্যাঁ, এই হাসি, এই কান্না, এই রাগ, এই ফাইটিং, নাচ, গান সব মিলে লার্জার দেন লাইফ যে ব্যাপারটা মুভির, এটা আমাকে ভীষণ আকর্ষণ করতো এবং সেই কারণে হয়তো আমি মুভি দেখতেও অনেক পছন্দ করি। যাক, চাঁদনি হতে পারিনি। এরপরে আরেকটা কথা বলে রাখি, চাঁদের আলো নামে একটা ছবি হয়েছিল, সেটার জন্যও সানি ভাই সাক্ষী আছে। সানি ভাই সহ আমাদের বাসায় নজরুল আঙ্কেল এসেছিলেন এবং ওনাকে এবং আমাকে পাশাপাশি দাঁড় করিয়ে আমার মাকে বলা ছিল, দেখেন দুইজনই লম্বা, কি মানাচ্ছে। হ্যাঁ, তো কিন্তু সেটাও হয়নি, কিছুই হয়নি, কোনো কিছুই হয়নি। যাক, সেভাবে আমি সময়ের সাথে বুঝে গেলাম যে নিয়তিকে মেনে নিতে হবে, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। যদি অভিনেত্রীও হতে চাই তাহলে পড়াশোনা শেষ করতে হবে, তো যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে পড়াশোনা শেষ করতে হবে, তাও যদি কোনোভাবে নায়িকা হওয়া যায়। নায়িকা হওয়ার ইচ্ছা নিয়ে পড়াশোনায় খুব মনোযোগ দিলাম, ভীষণ পড়াশোনায় ভালো রেজাল্ট করতে থাকলাম প্রত্যেকটা বোর্ড পরীক্ষায়, একটার পর একটা। মাঝে অনেক অভিনয়ের অফার আসতো, সেগুলো সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া হতো, সেটা আলাদা। যাই হোক, সেটা আমি মেনে নিয়েছিলাম। গান চলছিল, নাচ চলছিল, সেসব চলছিল। কিন্তু মনের ভেতরের নায়িকা কিন্তু তখনও বেঁচে আছে। আর এই সময় যেটা হলো, হঠাৎ করে একটা ঝড়ের মতো আব্বু একদিন এসে বলল যে, তোমার ঝন্টু আঙ্কেল, মানে আমাদের দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেল, উনি বলেছেন বিদ্রোহী বধূ ছবিতে আমাকে একটা গান গাইতে হবে। তো এটা আমার কাছে মনে হলো গান একটা মানে পড়াশোনা চালিয়েও গান করা যায়, কারণ এটা তো আর ফুল টাইম জব না অভিনয়ের মতো। তো বললাম হ্যাঁ ঠিক আছে। একটু নার্ভাস তো ছিলাম, কারণ প্লেব্যাক সিঙ্গিং সিনেমার জন্য। শুনলাম আনোয়ার জাহান নান্টু আঙ্কেলের সুরে আমার মায়ের লেখা গান, একটা ডুয়েট গান, যেটা আমি এবং সাগর জাহান গাইব, আর অভিনয় করবেন মৌসুমী আপু, বাপ্পারাজ ভাই। বললাম বাহ, দারুণ, এটা খুব ভালো হবে। হ্যাঁ, বিদ্রোহী বধূ ছবিতে 94 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম আমি আমার প্লেব্যাকে যাত্রা শুরু করি এভাবেই। এবং তখনও যেটা হয়েছিল যে একটা মহরত ছিল, বিদ্রোহী বধূ ছবির মহরতেই গানটা রেকর্ডিং হয় এলভিস স্টুডিওতে, মিনিমাম 100-150 জন মানুষের সামনে আমি গানে ভয়েস দিই। এবং সেদিন আগে আমি নার্ভাস ছিলাম না, সেদিন আমি অনেক নার্ভাস হয়ে যাই অনেক মানুষের সামনে। এবং তখন আমার কাছে মনে হলো যে না, আমি ক্যামেরার সামনে যত সাবলীল, আমি মাইক্রোফোনের সামনে তত সাবলীল না, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম। এবং সেই ভয়, মাইক্রোফোনের ভয় কাটিয়ে উঠতে আমার যথেষ্ট সময় লেগেছিল। আমি ব্ল্যাঙ্ক হয়ে যেতাম মাইক্রোফোনের সামনে। রেকর্ডিংয়ে যদি কেউ না থাকতো তাহলে সেটা হতো না, বাট অনেক মানুষ থাকলে আমি একটু নার্ভাস ফিল করতাম, কারণ আমার কাছে মনে হতো যে আমাকে সবাই জাজ করছে। আর এই জিনিসটাও আমার, মানে অনেকে হয়তো কখনো বলেছে বা ভেবেছে যে ও নায়িকা হলেই ভালো হতো। এই কথাটা আমাকে নেগেটিভলি অনেক মানে মেন্টালি আমাকে অনেক ট্রাবল দিয়েছে যে এটা কেন সবাই বলতো। একটা ছোট একটা মেয়ে আমি অভিনয় করিনি, বাট আমি গান গাচ্ছি এবং আমি গান না শিখে এসে জোর করে গান গাচ্ছি না। আমাকে গানের সুযোগ দেওয়া হয়েছে এবং আমি গান শিখেছি। তাহলে আমি যদি একটু গান গাওয়ার চেষ্টা করি তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু সেখানেও আমি দেখছিলাম যে সবার ভিতরে তখনও না, ও সিনেমা করলেই বেশি ভালো হবে, এই জিনিসটা ছিল। গানটা শুরু করা খুব আমার জন্য হঠাৎ করেই হয়ে যায়, অভিনয়ের মতো যেভাবে হয়েছিল। হঠাৎ করে গানটা শুরু হয়, কিন্তু রিকগনিশনটা হঠাৎ করে আর হয় না। যেভাবে অভিনয়ের জন্য আমি মানে ওভারনাইট ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং অনেক সাপোর্ট, সবার ভালোবাসা পেয়েছি, গানের ক্ষেত্রে আমার সেটা একদম হয়নি। গানের জন্য আমাকে প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়েছে। এবং একটা সময় আমার কাছে মনে হয়েছে গান আমার জন্য একটা চ্যালেঞ্জ। মানে আমাকে প্রত্যেকটা গানে প্রুফ করতে হচ্ছে, প্রত্যেকটা গানে আমাকে বুঝাতে হচ্ছে যে না, আমি গান গাইতে পারি, বা আমি গান ভালোবাসি, বা আমি গান ছোটবেলা থেকে শিখি। মানে এটা করতে 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 করতে
কখন অভিনয়ের ভূত আমার মাথা থেকে চলে গিয়েছে আমি নিজেও টের পাইনি। তার মধ্যে পড়াশোনা মানে গ্র্যাজুয়েশনের পরে হঠাৎ করে আমি লতে ভর্তি হয়ে যাই। পড়া শুরু করি অনার্স, এবং আমি এত সিরিয়াস হয়ে গেলাম তখন পড়াশোনায়। গান চলছিল কিন্তু প্যারালালি। আমি তখন অলরেডি অ্যালবামে মিক্সড অ্যালবামে শওকত আলী ইমনের মিউজিকে করা কিছু মিক্সড অ্যালবামে ছক্কা, সারিন্দা ওই অ্যালবামগুলোতে আমি গান গাওয়া শুরু করলাম। ৩ টা করে ২ টা করে, এবং অ্যালবামগুলো সুপার ডুপার হিট ছিল তখন। সো আমি কিন্তু অলরেডি আমার একটা জায়গা করা শুরু করে দিয়েছি গানে, এবং সেই সাথে পড়াশোনায়ও খুব সিরিয়াস হয়ে গেলাম। 96 এর দিকে সঙ্গীতা আমার সাথে যোগাযোগ করলো। আমার কোনো একটা গান শুনে বা টেলিভিশনে কোনো একটা, আমি তো অলরেডি 94 এ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, রেডিওর তালিকাভুক্ত শিল্পী, এবং রেগুলার প্রোগ্রাম করতাম। ওখান থেকেই কোনো একটা পারফরম্যান্স দেখে, কোনো একটা গান শুনে সঙ্গীতা থেকে সেলিম ভাই আমাদের সাথে যোগাযোগ করে। সেই যোগাযোগ আমার বাবার সাথেই করে উনি। আমি তখন কথা বলার মতো আমার এত মানে এখনকার যেরকম সিঙ্গাররা একদম 6-7 এর ছেলেমেয়েরাও নিজেরা সব ডিল করে স্মার্ট। আমরা সেটা ছিলাম না। আমরা অনেক প্রোটেক্টেড লাইফ লিড করার কারণে আমরা অনেক কিছু নিজেরা করতে পারি নাই। আমাদের অনেক কিছু হয়তো বাবা-মা হেল্প করতো আমাদেরকে। স্পেশালি মানে পাবলিক ডিলিংস যেগুলো। তো ওভাবেই আমার ১ম অ্যালবামের কাজ শুরু হয়, এবং ১ম অ্যালবামের আগে আমার সাথে ৩ টা অ্যালবামের চুক্তি করা হয়। যে ভালো হোক, খারাপ হোক, যেটা হোক উনারা আমার ৩ টা অ্যালবাম করবে। তখন থেকে আমি আস্তে, আস্তে কনফিডেন্স পাওয়া শুরু করি যে একটা এত বড় প্রকাশনা সংস্থা তারা ১ম অ্যালবাম কেমন যাবে সেটা জানার আগেই আমাকে ৩ টা অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ করছেন। নিজেদের তাগিদে, কারো ইনফ্লুয়েন্সে না। তো সেটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট ছিল। তখন থেকে আস্তে, আস্তে আমি কনফিডেন্ট হওয়া শুরু করি। আমি কিন্তু তখনও মঞ্চে গান করি না। কারণ আমার বাবা বলতেন, "যদি নিজের ২-১ টা গান না হয়, তাহলে মঞ্চে তোমার পারফরম্যান্স না করাই ভালো।" অফার আসতো, বাট সেগুলো ফিরিয়ে দেওয়া হতো। পড়াশোনারও ব্যাপার ছিল। যারা পড়েন তারা খুব ভালোভাবে জানেন যে কি পরিমাণ পড়তে হয়। তো এরপরে আমার ১ম অ্যালবাম আসলো 'প্রথম কলি'। অ্যালবাম সুপারহিট হলো। ফাইনালি আমি বাসা থেকে কনসার্ট করার আ পারমিশন পেলাম। সামনাসামনি দর্শকের ভালোবাসা পাওয়া শুরু করলাম, এবং আমি স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে টের পেলাম যে আমি বর্ন পারফর্মার। আমি ক্যামেরা বলেন, মানুষ বলেন, আমি কাউকে সামনে রেখে পারফর্ম করাটা আমার জন্য একদম ন্যাচারাল, এবং আমি এটা সবচেয়ে বেশি এনজয় করি। তো সেই পারফরম্যান্স করা যেটা কনসার্টে, সেটা আমার একদম ন্যাচারাল ছিল। কারো দ্বারা প্রভাবিত না হয়ে, কাউকে কপি না করে, যেটা যতটুক যেই ব্যাপারগুলো আমার ভিতরে আসতো সেগুলো সব ন্যাচারাল ছিল। কাউকে এ কারণে কেউ বলতে পারবে না আমি কিছু কাউকে কপি করেছি কখনো, এবং দর্শকের যে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন, সেটাও আমার জন্য তখন একটা বিরাট বড় প্রাপ্তি মনে হতো। এখনো তাই। আমি সেটা এখনো সমান এনজয় করি। তো এভাবেই আস্তে, আস্তে এখন আমি আসলে কি? আমি কি অভিনেত্রী? আমি কি লয়ার? আমি কি গায়িকা? আমি কি করব? আমি এখন বেশি, বেশি হয়ে যাচ্ছিল সব মিলিয়ে। এবং আমাকে মনে হলো যে না, এখন সময় হচ্ছে আমাকে আ একটু ভেবে আগাতে হবে। কারণ এখন একটা সময় যে আমাকে ফাইনালি আমার জীবন মানে এটা অলরেডি গিভেন যে আমি কিছু না কিছু কাজ করব জীবনে। আমি একজন প্রফেশনাল পার্সোনালিটি হব। সো সেটা কি হতে পারে? অভিনয় অপশন। অ্যা একদিকে লয়ার হতে পারি, সেটা একটা অপশন। আরেকটা অপশন আমার গান। কারণ আমার অ্যালবাম হিট হয়েছে, এবং 2nd অ্যালবাম ছিল 'বিষের কাঁটা', যেখানে 'পিরিতি বিষের কাঁটা' ম্যাসিভ হিট হলো। তো সব মিলিয়ে আ আসলে আমার তখন অনেকগুলো অপশন খোলা হয়ে গেল। আম অনেক ঠান্ডা মাথায় অনেক কিছু চিন্তা করে আমার কাছে মনে হলো যে আমি যেটাই চুজ করি না কেন, আমার মনে হয় গান আমাকে চুজ করে ফেলেছে, এবং আমি এখানেই থাকবো। এটাই হবে আমার
আ ভালোবাসা তো জানি ছিলই। কিন্তু আমার প্রফেশন এটাই হবে। এটাতে আমি অনেক কমফোর্ট ফিল করছি এখন। আর আমার কাছে মনে ছিল যে গান গেয়ে আমি আমার একটা স্বাভাবিক জীবন সাথে প্যারালালি চালাতে পারবো। যেটা অভিনয় করে আমি করতে পারবো না। কারণ আমি অভিনেতা-অভিনেত্রীদের স্যাক্রিফাইস এবং কষ্ট দেখেছি। ফিজিক্যাল হার্ড ওয়ার্ক যেটা সেটা দেখেছি। তখন আমার কাছে মনে হয়েছে যে গানটা করে আমি একদিকে কষ্ট হোক যাই হোক এরপর আমার একটা রিলিফ টাইম থাকবে। আমার মি টাইমটা আমি পাবো, নিজের সময়টা পাবো এবং আমার লাইফের যে প্রাইভেসি গুলো আমার দরকার সেটাও আমি খুঁজে নিতে পারবো। একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো গানটা যদি আমি মানে বেছে নেই প্রফেশন হিসাবে। কখনো চাইলে লয়ারও হতে পারবো। তো সেই অপশন রেখে আমি আস্তে, আস্তে আর ডেস্টিনিও আমাকে চুজ করেছিল। যাই গাচ্ছিলাম হিট হয়ে যাচ্ছিল। মানুষও ভালোবাসা শুরু করেছিল এবং আস্তে, আস্তে সহকর্মীরাও আমাকে অ্যাকসেপ্ট করে নেওয়া শুরু করলো যে না এই মেয়েটা গানই গাবে। ও আমাদের মতো একজন শিল্পী। তখন থেকে আমি ফ্লারিশ করা শুরু করলাম। আমার ক্যারিয়ার ফ্লারিশ করা শুরু করলো। আর অবশ্যই সবকিছু আল্লাহর হাতে। সে তাকে কোন দিকে নিবে। তো আমি এখানেই রয়ে গেলাম এবং এখনো ভাবলে মানে এখনো অবাক লাগে মনে হয় তো সেদিন আমি বিদ্রোহী বধূর জন্য গান গাইলাম। বাট আমার ক্যারিয়ারের আসলে ৩১ বছর হলো একদম প্রফেশনালি একই তালে কাজ করার। এই ফেব্রুয়ারিতেই ৩১ বছর আমি পার করলাম। অথচ আমার মনে হয় আমার নিজের বয়সই ২০। আজকের আখির গল্প এখানেই শেষ।